এনসিপির এক ধরনের অল্টার ইগো হিসেবে ওরা হচ্ছে ধরেন এক ধরনের বাটপার, দুর্নীতিবাজ, কমিশন বাণিজ্য করতেছে। এবং একটা পর্যায়ে যখন আমাদের এই রিয়েলাইজেশন হইল যে যেই রাজনীতির কথাটা আমি মানুষকে বলছি কেন্দ্রে সেই জিনিসটা চর্চিত হচ্ছে না, যখন নাগরিক পার্টিটা হইলো ওই সময় নানা বিতর্ক এখানে ধরেন যে শুরু হয়েছে একবারে ডে ওয়ান থেকে। এটার সাথে জামাত এঙ্গেজমেন্ট তাদের ব্যাপারে একটা রিয়াকশন আসছে, আমাদের একটু ভাবতে হবে। এরকম একটা বক্তব্য কার কাছ থেকে আসছে? এনসিপির এবং এবি পার্টির কাছ থেকে কোনো বক্তব্য আসেনি। ইলেকশনটা যত ঘনায় আসছে এমন একটা সিনারিও বাংলাদেশের তৎকালীন সময় তৈরি হয়ে গেছিল যে জুলাই মানেই হচ্ছে জামাত এনসিপি জোট, মানে দুইটা খারাপের মধ্যে একটা খারাপ আমি চুজ করতে রাজি হই নাই। এনসিপি কি জামাতের মধ্যে ঢুকছে নাকি জামাত এনসিপি কে পুষতেছে? মানে বাজারে যে কথাটা তারা যে ভয়েসগুলো দিচ্ছে আপনি যদি মোটা দাগে দেখেন এটা আইন প্রণেতার কোনো ভয়েস না, ফুটেজ বানানোর ভয়েস, সেটা অন্য গল্প, সেটা আরেকদিন বলা যাবে আর কি। 24-এর গণ অভ্যুত্থান পেরিয়ে 26-এর নির্বাচন পরবর্তী সময় এবং ভবিষ্যৎ আর অতীত, কতটুকু হারালো বাংলাদেশ, কতটুকু পেল, এসব কিছু নিয়ে আজ কথা বলবো জাস্টিস অ্যান্ড ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক নাঈম আহমেদের সাথে। নাঈম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভাই, আসলে আমার অনেকগুলো কোশ্চেন ছিল আর কি। শুরুটা করি এইভাবে যে আপনি তো নতুন একটা দলের সাথে যুক্ত হলেন, নতুন দল তৈরি করলেন। এর আগে একটা দলের সাথে আপনি জড়িত ছিলেন আহ্বায়ক হিসেবে, যুগ্ম সংগঠক হিসেবে, প্রধান সংগঠক হিসেবে আপ বাংলাদেশ। তা হঠাৎ আপ বাংলাদেশ থেকে আপনারা একটা অংশ দেখলাম এনসিপিতে চলে গেল, আপনি একটা দল তৈরি করলেন, নতুন দল। এর পেছনের কাহিনীটা জানতে চাচ্ছি। ধন্যবাদ সোহেব ভাই। প্রথমে হচ্ছে আমি একটু তাহলে হিস্ট্রি বলতে হবে, যেহেতু আমি কিন্তু অভ্যুত্থানের পরে নাগরিক কমিটি যেটা ছিল, যেখান থেকে নাগরিক পার্টি হলো, এই নাগরিক কমিটির সেন্ট্রাল কমিটিতে ছিলাম। এবং আপ বাংলাদেশের কথা যেহেতু আসছে, আপ বাংলাদেশের টপ লিডার্স যারা ছিল এর অধিকাংশই বা একটা অংশ আমরা সেই নাগরিক কমিটিতে ছিলাম। জানাকে ছিলেন? হ্যাঁ, জানাকে ছিলাম, রাইট, জানাকে ছিলাম। তো তখন আসলে আমাদের মধ্যে কিছু প্রশ্ন তৈরি হয়, কারণ আমরা ইমান দিয়ে, দিল দিয়ে তখন বিশ্বাস করতাম যে অভ্যুত্থান 1,500 মা বোনের বা ভাই বোনদের যে রক্ত এবং প্রায় 30-40 হাজার মানুষ যে আহত হইল তাদের রক্ত, এইটার সাথে বিট্রে কোনোভাবেই করা সম্ভব, এটা কল্পনাতেই আসে না। ফলে আমরা আন্তরিকভাবেই একটা নয়া রাজনৈতিক বন্দোবস্তে বিশ্বাসী ছিলাম এবং সেই জায়গা থেকে আমরা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিলাম একটা নতুন রাজনীতির আশায়। এবং একটা পর্যায়ে যখন আমাদের এই রিয়েলাইজেশন হইল যে যেই রাজনীতির কথাটা আমি মানুষকে বলছি কেন্দ্রে সেই জিনিসটা চর্চিত হচ্ছে না, তখন আমাদের এক ধরনের স্বপ্নভঙ্গ হইল। এবং কেন্দ্র মানে এনসিপির কেন্দ্রে, তৎকালীন জানাকের কেন্দ্রে তখন এসে দেখলাম যে এইখানেই ধরেন কোনো একটা সিস্টেম বিল্ড আপ করার ব্যাপারে কোনো আন্তরিকতা দেখা যাচ্ছে না। আমরা বারবার বলতেছি ধরেন অর্গানোগ্রাম ডিজাইন হবে, এটা তো প্রক্রিয়া লাগবে, গঠনতান্ত্রিক প্রক্রিয়া, তো এটা হইতে হবে। আমরা বারবার জেনারেল মিটিংয়ে ধরেন যে পাশ হইতেছে, ইভেন চাপে পড়ে বা সবাই বলতেছে গঠনতন্ত্র 7 দিনের মধ্যে দেওয়া হবে, তারপর আর পাওয়া যাচ্ছে না। আমাদের ফাইন্যান্সের ক্যাশ ফ্লো কীভাবে আসছে, আমরা বলছিলাম যে অন্তত লামসাম, মানে এটা বুঝ দেওয়ার মতো হইলেও এমন একটা হিসাব থাকা দরকার যেটা আমরা কেন্দ্রীয় কমিটির সদস্যরা জানবো, যাতে আমাদের জিজ্ঞেস করলে আমরা অন্তত সিচুয়েশনটা ডিল করতে পারি, সাংবাদিকরা যাতে কোশ্চেন করে বা জনগণ কোশ্চেন করে উত্তরটা দিতে। রাইট। মানে এবং তখন খুব মজার ঘটনা ঘটছে। একবার আমরা ধরেন দ্বিতীয়বার মনে হয় এই কথাটা যখন জেনারেল মিটিংয়ে শুনছি, সবার উপরে 1000 টাকা করে চাঁদা ধার্য করে দেওয়া হয়েছে, ঠিক আছে। আবার তখন দেখা গেছে যে এখন এনসিপির বড় লিডার সে সুন্দর একটা প্রস্তাবনা দিয়ে দিছে যে এখন থেকে আমরা যারা টকশোতে যাবো, টকশোর যে টাকাটা আসবে 50% হচ্ছে পার্টির ফান্ডে দিয়ে দিতে হবে, যেন বা এটা দিয়ে চলতেছে এরকম আর কি। বাই দ্য ওয়ে, কিন্তু আসলে কি দিয়ে চলতো দল? মানে সেটা তো নিঃসন্দেহে চলতো না একটা রাজনৈতিক দল, বা আমরা পরে দেখছি না যে 5 স্টার 3 স্টারে বিভিন্ন প্রোগ্রাম করা হচ্ছে। আপনি তো খুব সিম্পল না, কমন সেন্স, 5 স্টারে তো আপনি আর এই টকশোর 3000 টাকার অর্ধেক করলে 1500 টাকা সেটা দিয়ে চলতে পারবেন না নিঃসন্দেহে। তো এই জিনিসগুলো কোনো ধরনের, আমরা আবার বলতেছি লামসাম, অর্থাৎ মানুষকে কনভিন্স করার জন্য মতো একটা জিনিস তো লাগবে, সেইটাও কিন্তু তখন হয় নাই। এইটা লামসাম বলতেছে যে লামসামে আমি বিশ্বাসী, সেটা না, আমি চাইছি তো একটা ন্যায্য প্রক্রিয়াই থাকুক, কিন্তু সেইটা যখন হচ্ছিল না, মিনিমাম একটা মানুষের কাছে দাঁড়ানো যায়, রাইট, ওই জায়গাতে। কিন্তু এই জিনিসগুলো যখন আমরা পাইলাম না, এর বাইরে তো পার্টি লাইন টেন এগুলো নিয়ে ধরেন বিভিন্ন কথা আছে, তখন আমরা দেখলাম যে আমরা যেই ভিশনারি জায়গা থেকে পলিটিক্সটা করতে চাই সেইটার বাস্তবতা এটার মধ্যে নাই। তখন আমরা এই ট্রানজিশনাল পিরিয়ডে আসলে আর নাগরিক পার্টিতে যাইনি। এবং তখন আসলে আপ বাংলাদেশ শুরু হবে, এটাও একবারে ডিসাইসিভ জায়গায় না যে তাইলে আমরা যাচ্ছি না এই পর্যন্ত ডিসাইসিভ, তাহলে ফিউচারে কিছু করার বাস্তবতা থাকলে করবো বা ইত্যাদি।
তখন দেখা গেল যখন নাগরিক পার্টিটা হইলো ওই সময় নানা বিতর্ক এখানে ধরেন যে শুরু হয়েছে একবারে ডে ওয়ান থেকে। এটার সাথে জামাত এঙ্গেজমেন্ট, এটার সাথে মুনতাসির নামে একজন LGBT অ্যাক্টিভিস্টের সঙ্গে তেজগাঁ থেকে নমিনেশন নিয়েছিল, রাইট? এটা আমি ঠিক জানি না, বাট তার নামটা প্রথমে প্রথমে আসছিল, পরে বাদ দেওয়া হয়েছে এবং ওই কোনো ধরনের ঘোষণা ছাড়াই ওই সময় বাদ দিয়ে দেওয়া হয়েছে বা ইত্যাদি, মানে প্রেস রিলিজে যায় না কিন্তু ঘোষণায় ছিল। তো আচ্ছা, আপনি মুনতাসির মাহমুদের কথা বলতেছেন, সে না, সে তো পরে ওই যে তৃণমূল এনসিপি, সে না, অন্য আরেকজন মুনতাসির ছিল তখন। তো এই ধরনের একটা ডিবেটের মধ্য দিয়ে কিন্তু পার্টিটা আসছে। সো আমরা তখন পার্টিতে যাইনি। পরবর্তীতে একটা কিছুদিন সময় নেওয়ার পরে আমরা দেখলাম মানুষের মধ্যে তীব্র আকাঙ্ক্ষা এখনো বাকি আছে। ওই যে বললাম না যে বিতর্ক, ওইটার প্রেক্ষিতে অভ্যুত্থানের তখন একটা বড় শক্তি মানে ধরেন সব কিছুর বাইরে ছিল। তো তাদের আকাঙ্ক্ষার আলোকেই বা তারা বারবার নক করছিল বা তারাও ফিল করছিল আমরা যেহেতু এখানে যাই না কিছু একটা করব, ওই জায়গার থেকে তারা আসলে আমাদের সাথে এঙ্গেজ হয়। এবং আমরা স্বভাবতই এই মানে ইতিবাচক পলিটিক্সের যেই কিওয়ার্ডগুলো এইগুলোই সামনে এনে একটা বয়ান দাঁড় করায়, তারপরে আমরা মানে একটা রাজনৈতিক দল গঠনের নিমিত্তে গঠিত প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ, আপ বাংলাদেশ গঠন করি আর কি। তো সেইখান থেকে তার মানে আমার রাজনৈতিক দল লাগলো। প্রথমে আমাদের একটা ছিল, কিছুটা প্রস্তুতি নিয়ে মাস তিনেকের মধ্যে হয়তো আমরা পার্টিতে যেতে পারবো। পরে 6 মাস পরে হলো যে আচ্ছা এখন এনাফ লজিস্টিক্স হয় না, আমরা নির্বাচনের পরে রাজনৈতিক দলের দিকে যাব। কিন্তু নির্বাচনের তখন পর্যন্ত তো আপ বাংলাদেশের প্ল্যাটফর্ম, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত আলটিমেটলি আসলে আর বাংলাদেশের পার্টি হয়ে উঠতে পারে নাই। তার আগেই ধরেন এটার একটা ঝোঙা একটা অবস্থা তৈরি হয়েছে আর কি। তখন আমরা যখন নির্বাচনটা শেষ হয়ে গেল, যে নির্বাচনের পরে, নির্বাচনের আগে দুইটা গুরুত্বপূর্ণ ঘটনা আছে, 2-3টা গুরুত্বপূর্ণ ঘটনা। একটা হচ্ছে এখানে এই যে জুলাইয়ের সকল শক্তি ঐক্যবদ্ধ হওয়া দরকার, এটার কাছাকাছি একটা বয়ানের জায়গা থেকে আমরা কিন্তু রাষ্ট্র সংস্কার আন্দোলন, আপ বাংলাদেশ, এনসিপি এবং এবি পার্টি, আমাদের একটা জোট প্রক্রিয়া শুরু হয়েছিল। জোটের সর্বশেষ যেদিন মিটিং হয়, 4 পার্টির টপ লিডাররা বসে আমরা একটা জায়গায় সারা রাত ব্যাপী মিটিং করছি। সকল কিছু ডিসিসিভ হয়ে গেছে, কাজ ভাগ হয়ে গেছে, কে কোন বিভাগে দায়িত্ব পালন করবে এটা পর্যন্ত ভাগ হয়ে গেছে। কিন্তু নাটকীয়ভাবে যেদিন মানে মাঝখানে একদিন সময় ছিল, নাটকীয়ভাবে যেটা হয়েছে যে ধরেন সকালবেলা আমাদের প্রোগ্রাম, রাতের বেলা ধরেন রাত 2টার সময় জানানো হচ্ছে যে আসলে বাংলাদেশ তো এখনো প্ল্যাটফর্ম, এই জন্য তাদের ব্যাপারে একটা রিয়াকশন আসছে, আমাদের একটু ভাবতে হবে। এরকম একটা সিনারিও কার কাছ থেকে আসছে? এনসিপি এবং এবি পার্টির কাছ থেকে কোনো বক্তব্য আসেনি? না, তখন সেটা অন্য গল্প, সেটা আরেকদিন বলা যাবে আর কি। মানে রেসপন্সিবিলিটির আপনি যখন 4 ভাই কোনো একটা জিনিস করবেন, এই গেম থেকে বের হয়ে যাইতে হইলো আপনার একটা মিনিমাম একটা কার্টিসি মেনটেন করে বের হইতে হবে। সেটা এবি পার্টি করে নাই, সেই দিকে আমরা আরেক দিক যাব। এইখানে শুধু কার্টিসিটা রক্ষা করছে রাষ্ট্র সংস্কার আন্দোলন কায়েম ভাইরা। কায়েম ভাইদের ক্ষেত্রে যেটা হয়েছে, আমাদের নিবে না তারা, তখন তারা এনসিপি নাহিদ বাকিদের ডাইকে বলছে যে ভাই ওদের তো নেওয়া যাবে না, আমরা একটা পার্টি মানে অ্যালায়েন্স ঘোষণা করে ফেলি। তখন কায়েম ভাই বলছেন যে না, ওদের সাথে তো আমাদের একটা কমিটমেন্ট ছিল, ওদের সাথে আলাপ না করে আমরা এই জিনিসটা করতে পারবো না। যাই হোক, লম্বা হয়ে যাবে, আমি জাস্ট এই ছোট করে বলে যাই। তো এইখান থেকে আমরা ওই জোটে ঢুকতে না পারার কারণে বা জোটে না থাকার কারণে আমরা পলিটিক্যালি এক ধরনের একটু সাইডে পড়ে যাই। দ্বিতীয় যে ঘটনা হচ্ছে, এর পরপরই 2 দিন পরে আমাদের ধরেন যে আমাদের সারা দেশের যে জেলার আহ্বায়ক সদস্য সচিব এবং কেন্দ্রীয় সদস্য, তাদের সবার সমন্বয়ে একটা জাতীয় সমন্বয় সভা হয়েছে ঢাকায়। ওই সমন্বয় সভায় আমরা এই খোলামেলা আমাদের ট্রাজেক্টরিগুলো আলাপ করি। তখন এইখানকার যারা নেতাকর্মী আমাদের ছিল, অলমোস্ট 99% তারা এই ডিসিশন দিচ্ছে যারা জামাতের সাথেও কোনো ধরনের অ্যালায়েন্সের রাজি না, বিএনপির সাথেও কোনো ধরনের অ্যালায়েন্সে রাজি না, এনসিপির সাথেও অ্যালায়েন্সে রাজি না। তারা একটা সিরিয়াসলি একটা স্বতন্ত্র জায়গায় বা তৃতীয় বা বিকল্প যে জায়গা, ওই জায়গাটা ড্র করতে চায়। আমাদের সেন্ট্রাল কমিটির মিটিং হয়েছে, সেটাও হয়েছে। কিন্তু ইলেকশন যখন ঘনায় আসছে, তখন একটা জিনিস আসে সামনে, যে আমরা যেহেতু দল না বা নির্বাচনে নাই, আমাদের 2 জন এমনিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইলেকশন করছিলাম, বাট জাতীয় ইলেকশনে আমরা কীভাবে কাকে সমর্থন করব। তখন আমরা সিদ্ধান্ত নিয়ে সবাই মিলে আলাপচারিতার বেসিসে যে ঠিক আছে, আমরা দলীয়ভাবে কারো পক্ষে অবস্থান নেব না, আমরা আমাদের যে কেন্দ্রীয় সদস্য বা সারা দেশের যারা নেতাকর্মী আছে, তারা কম্পারেটিভলি ভালো বিবেচনা করে যে কারো পক্ষে কাজ করতে পারে। ধরেন যেখানে বিএনপির প্রার্থীরা ভালো, বিএনপির পক্ষে কাজ করবে, জামাতের প্রার্থী ভালো, জামাতের পক্ষে কাজ করবে। কিন্তু ইলেকশনটা যত ঘনায় আসছে, এমন একটা সিনারিও বাংলাদেশের তৎকালীন সময় তৈরি হয়ে গেছিল যে জুলাই মানেই হচ্ছে জামাত এনসিপি জোট, আর জুলাই বিরোধী মানে হইলো বা সংস্কার বিরোধী, জুলাই বিরোধী হইলো বিএনপি। এরকম একটা সিচুয়েশন কিন্তু তৎকালীন সময় এই অনলাইন
স্ফেয়ারে ছড়াই পড়ছিল। ওইটার প্রেক্ষিতে আসলে আমাদের যে বাংলাদেশের আহ্বায়ক আলী হাসান জুনায়েদ ভাই সহ অনেকেই কোনো না কোনোভাবে ধরেন জামাত এনসিপি যে জোট, যেই জোটের পক্ষে অবস্থান নিছে, এতে যে ক্রাইসিসটা তৈরি হয়েছে বা আরও অনেকে নিছে টপ লিডারদের মধ্যেও, যে ধরেন নেতাকর্মীরা যেটা পজিশন নেক সেটা তো সমস্যা না, টপ লিডাররা একটা পজিশন নিলে ওইটাই তো দলের বিএনপি পজিশন। জামাত জোটের বিরুদ্ধে ক্লিয়ার অবস্থান একমাত্র আমার ছিল, টোটাল পার্টি মানে প্ল্যাটফর্মের মধ্যে ক্লিয়ার অবস্থান যে না এইটার সাথে নাই। এবং আমি এটা অনেক জায়গায় বলছি, এইটা আমার পলিটিক্যাল পজিশন, নৈতিক পজিশন, যে সেটা আমি বলতেছি না। কারণ হ্যাঁ, তৎকালীন সময় আপনার জুলাই সংস্কার, চাঁদাবাজি ইত্যাদি ইস্যুতে আপনার এক ধরনের বিএনপি বিরোধী পজিশন নেওয়া খুব জরুরি ছিল, এটা আমি মনে করি। আমি জানি যে এইটা একটা সুইসাইডাল গেম, কারণ এর অপোজিটে আছে আবার জামাতের মতো শক্তি, যেটাও আমার জন্য আর একটা মানে দুইটা খারাপের মধ্যে একটা খারাপ আমি চুজ করতে রাজি হই নাই, বরং আমি লেসারেভিল আপনি চুজ করতে চাচ্ছিলেন না। বরং আমি একটা পলিটিক্যাল পজিশনের জায়গা থেকে দুইটার ব্যাপারে ক্রিটিক্যাল থেকে আমি বেসিক্যালি এইগুলোর বিরুদ্ধে একটা অবস্থান গ্রহণ করছি। এবং আমি কিন্তু এবার ভোট দেই নাই এই জন্য এখানে এটার অনেকে আবার আওয়ামী পানা বলতে পারে যে ভোট বর্জনের জন্য না, আমার কাছে মানে আপনার কাছে কম অপরাধী কেউ ছিল না, কম না, আমার লেসারেভিল কেউ ছিল না। আমার বাগেরহাট চাইরে সেখানে জামাতের প্রার্থী আছে আর বিএনপির প্রার্থী আছে, আর কেউ নেই। বিএনপির যিনি প্রার্থী তার ব্যাপারে আমার তীব্র আপত্তি আছে। সেটা হচ্ছে আমি বলি যে দিল্লিতে যে আমাদের যে হাইকমিশনে হামলা হয়েছিল না, ওইখানে যে হিন্দুত্ববাদী সংগঠনটা কাজ করছে, সম্ভবত বজরং বা এই টাইপের একটা বজরং দল, ওইটার বাংলাদেশ শাখার একসময় মহাসচিব ছিল, সেই হলো আমার বাগেরহাট চাইরের এমপি ক্যান্ডিডেট বিএনপির সোমনাথ দে, এবং সে 5 তারিখের পরেও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকার অভিযোগে জেলে ছিলেন, এরকম একটা লোক। আর অল্টারনেটিভে আছে হলো জামাত। আমি তো এই দুইটা পক্ষকেই মনে করছি যে এখানে আমার পজিশন নেওয়ার কিছু নেই, ফলে আমি ভোটটা দেই নাই। বাই দ্য ওয়ে, সেই গল্পে যাচ্ছি না আমি। তো এই যে জামাত বিএনপি জোটের পক্ষে, জামাত এনসিপি জোটের পক্ষে নেওয়া যেটা হয়েছে, আমাদের সামগ্রিকভাবে একটা মোরাল ক্র্যাকডাউন তৈরি হয়েছে, যে এই দলটা তো ক্ষমতায়ও যায় নাই, ক্ষমতায় গেলে ধরেন একটা সিচুয়েশন ছিল, তাহলে বিএনপি উইনার হয়েছে। এবং আমি একটা জায়গায় প্রেডিকশনও করছিলাম যে জামাত জোট আসলে কোনোভাবেই 50 থেকে 70-এর বেশি আসন পাইতে পারে না, এটা আমার ইকুয়েশনে বলেন, এবং ওইটার মধ্যে হয়েছে। এবং তৎকালীন সময় আমি এটার মধ্যে এক ধরনের রিপারকেশনেও পড়ছিলাম পার্টির মধ্যে, যে জামাত অন্তত 110 আসন পায়। সামগ্রিক চিত্রগুলো রাজনীতি থেকে একটু ছিটকে পড়া, তারপর হচ্ছে এরকম একটু মোরাল ক্রাইসিস তৈরি হয়, এইটার কারণে যেটা হয়েছে বাংলাদেশ রাজনৈতিক দল হয়ে ওঠার যেই জায়গাটা ছিল, সেইখানে একটা মতদ্বৈততা তৈরি হয়েছে। আমার পজিশন ছিল যতটুক রসদ আছে এটা নিয়ে এখন দল গঠন করা উচিত। আর কেউ ক্লান্ত হয়ে গেছেন, তারা মনে করছেন এটা দিয়ে আর পার্টি বানাইলে সেটা কিছু হবে না, তারা এনসিপিতে চলে গেছেন। আবার আমাদের যে সদস্য সচিব আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহ ভাই, তিনি মনে করেছেন, তার অবস্থানটা একটু ক্রিটিক্যাল, সেটা হলো তিনি এনসিপিকে পুরোপুরি মানে সেটা কি বলা যায়, জুলাইয়ের বাটপার মনে করেন, কোড আনকোড তিনি জুলাইয়ের বাটপার মনে করেন। কিন্তু তিনি কোনো ছোটোখাটো রাজনৈতিক উদ্যোগ নিয়ে এটা মোকাবেলা করা সমুচীন মনে করেন না, তার ফলে উনি বাংলাদেশ নিয়ে আছেন ওনার মতো করে। আর আমি মনে করেছি ছোট শক্তি হইলেও এটা মোবিলাইজ করা দরকার, মোবিলাইজ করে আস্তে আস্তে এটা সামনে আগানো দরকার। এই কারণে যেটা হয়েছে, যে আপনি যে কোশ্চেনটা করতেছিলেন একটু লম্বা হইলো, যে এইটা হচ্ছে বাংলাদেশের ট্র্যাজেক্টরি, একটা বিপুল সম্ভাবনা নিয়ে সারা দেশে মানুষের মানে এনসিপির এক ধরনের অল্টার ইগো হিসেবে, ওরা হচ্ছে ধরেন এক ধরনের বাটপার, দুর্নীতিবাজ, কমিশন বাণিজ্য করতেছে বা ইত্যাদি, হ্যাঁ, এর বিপরীতে একটা সততার জায়গা থেকে একটা ক্ষমতার রাজনীতি করার, জুলাইয়ের রাজনীতি করার আকাঙ্ক্ষা থেকে আসলে বাংলাদেশের শুরুটা হয়েছিল। তো সেইটার এই রিয়ালিটিগুলো সামনে আসে, এক ধরনের স্বপ্নভঙ্গ হয়েছে। এবং আমি তো বললাম সেই জায়গাতে আমি মনে করেছি যে না, রাজনৈতিক দল গঠন করে ফেলা দরকার, যতটুকু ক্যাপাসিটি আছে এটা দিয়ে। তো আমি যেহেতু এই ধরনের একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদের যাইতে হয়েছে, এই জন্য আমি মনে করেছি যে কিছু জিনিস আগে ক্লিয়ার করে নেওয়া দরকার। আমরা যেমন ক্লিয়ার করে নিয়েছি আমাদের যারা যুক্ত হয়েছে, যে ভাই আমি 71 এবং 24 এটার মধ্যে কোনো মারামারি করা যাবে না, দুইটা ওন করে আমাদের রাজনীতি করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ধরেন সংবিধান পরিবর্তন ইত্যাদি, এটার যে ভয়টা কাজ করে সেটা হলো আপনি একটা সংবিধান ধরেন ছুঁড়ে ফেলে দেবেন, কি করবেন, প্রস্তাবনা নাই।
ফলে আপনার এমন কোনো শক্তি যে এখানে চলে আসে যারা আসলে এখানকার সুস্থ স্বাভাবিক রাজনীতিতে বিশ্বাস করেন, তাহলে তো ভয়ের কারণেই। ফলে আমরা বলছি যে আমরা সংবিধান পরিবর্তন চাই, সেটা আমাদের যে ইডিওলজি সোশ্যাল ডেমোক্রেসি সেইটার আলোকে। আমরা ক্ষমতায় গেলে সোশ্যাল ডেমোক্রেসির যেই, এটা তো ওয়েল নন, মানে সারা বিশ্বে এটা একটা পপুলার আইডিয়া, সেটার বেসিসে আমরা এটা পরিবর্তন করব। ফলে এই জায়গাগুলো, এবং আরেকটা বলে নিচ্ছি ভাই, যে আমরা যে জামাতের যে বাবল সুযোগ সুবিধা লজিস্টিক্স, এইটার বাইরে থেকে আমরা রাজনীতিটা করতে চাই। ভাই তাহলে এখানে একটু একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে যে আপনি দল গঠন করলেন, দল গঠন করার কিছুদিন পর সাবেক একজন বাংলাদেশ সদস্য, যিনি আপনার দলে এখন আছেন জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টিতে, আমি নামটা না বলি, উনি গত কয়েকদিন যাবৎ ওনার ফেসবুক ইয়েতে সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণে মেয়র হিসেবে দেখতে চাই, এই জরিপ চালাচ্ছেন উনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি একটু আগেই বললেন যে আপনারা জামাতের বলয় থেকে বেরোতে চাচ্ছেন, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে যার কথা আমি বলছি, উনি যখন আপনার বাংলাদেশে ছিলেন তখন ওনার ওয়ালে বাংলাদেশের থেকে বেশি জামাতের প্রচারণা ছিল। ইভেন নতুন দলে উনি আপনার সাথে আছেন, ওনার ফেসবুক টাইমলাইনে গেলে আমরা গত 4 দিনেরটাই যদি যাই, 4 দিনে অন্তত 6টা পোস্ট পাবো যে উনি সাদিক কায়েম ঢাকা মহানগর দক্ষিণের মেয়র হলে কেমন হতে পারে, জনগণ কি ভাবে, উনি একটা। আমি একটা সহজ উত্তর দিয়ে দিই। আমার চোখে পড়ে নাই, নাম্বার 1, আমাদের যদি কোনো কেন্দ্রীয় কমিটির সদস্য বা নোটেবল কোনো ব্যক্তি, একটা হচ্ছে সমর্থক হলে সেটা তো আর আমার নিয়ন্ত্রণের জায়গায় না আসলে, কিন্তু আমাদের যদি কোনো নেতাকর্মী এরকম জামাত শিবিরের পক্ষে ক্যাম্পেইন করে, একটা হচ্ছে যে বিভিন্ন জরিপ টরিপ করতে পারে, সেটা ডিফারেন্ট কেস, কিন্তু কোনো ক্যাম্পেইন যদি করে আমরা সাংগঠনিকভাবে তাকে শোকজ করবো এবং এই ব্যাপারে আমরা অবশ্যই পদক্ষেপ নেব। এটা খুব ক্লিয়ার অবস্থান আমাদের, এটা নিয়ে কোনো ধরনের যে অবস্থান। কারণ একটা মজার বিষয় হচ্ছে, এবং আমরা এটা আমাদের অবশ্যই একটা জার্নিরও জায়গা, যেহেতু এটা তো রিয়ালিটি যে আমাদের এইখানেও সাবেক শিবিরদের একটা অংশ আসছে, এবং এই গ্রুম আপটা করা খুব জরুরি, এই ব্যাপারে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার। জুলাইয়ের পরে আমরা বেশ কয়েকটা প্ল্যাটফর্ম দেখলাম, কয়েকটা রাজনৈতিক দল দেখলাম, যেমন ধরেন এনপিএ দেখলাম, এনপিএর আগে আপনারা বাংলাদেশ আসলেন, বাংলাদেশ ভেঙে ধরেন এখন জেডিপি হইল, এর আগে সোশ্যাল ডেমোক্রেটিক মানে এসডিপি হইল ফারুক সাদিকদের। তো আলটিমেটলি নতুন যে দলগুলো আসতেছে ফারুক সাদিকেরটা বাদে আর এনপিএর বাদে যতগুলো প্ল্যাটফর্ম আসতেছে, যে বাজারে শুরুতেই একটা ধাক্কা আসতেছে যে জামাতের নতুন একটা দোকান। হ্যাঁ, তো ওই জায়গা থেকে যে আপনারা যে জামাতের, আপনাদের দলে জামাত থাকতে পারে বা শিবির থাকতে পারে কিংবা সাবেক ছাত্র দল থাকতে পারে, যে কেউ থাকতে পারে, কিন্তু আলটিমেটলি কেন বারবার শিবির জামাতের আরেকটা দোকান, এই কথাটা কেন বলা হইতেছে, এবং এইটা যে বলা হচ্ছে আপনারা ডিফেন্ড করবেন কিভাবে এটা? আচ্ছা, এক নাম্বার হচ্ছে এটা বলা হচ্ছে যে এই ধরনের একটা প্রবণতা জামাত শিবিরের রাজনীতির সাথে জড়িত আছে, যেহেতু তারা বিভিন্ন গ্রুপকে নানাভাবে নানা কায়দায় প্যাট্রোনাইজ করে, এই জায়গা থেকে আসে। ফলে এটা পাবলিকের কোনো দোষ না, এটা একটা জানি। আর আমরা এটা কিভাবে মোকাবেলা করব, আমরা মোকাবেলা করার ক্ষেত্রে আমরা খুব ক্লিয়ারলি যে এটা নিয়ে তাড়াহুড়া বা আমরা শিবির না এই ধরনের কথা বলে লাভ নেই। এটা আমাদের জার্নির মধ্য দিয়ে প্রমাণ করতে হবে, আমাদের কর্মসূচি, আমাদের অ্যাপিয়ারেন্স। কিন্তু এখানে একটা ক্রিটিক্যাল জিনিস আছে, আমরা যখন পলিটিক্যাল ইডিওলজির জায়গায় আমরা বলতেছি বাংলাদেশ পন্থা, সংস্কার পন্থা এবং সোশ্যাল ডেমোক্রেসি ইন বাংলাদেশ কনটেক্সট, এটা বলতেছি। আবার যখন পলিটিক্যাল পজিশনের কথা বলতেছি তখন আমরা বলতেছি আমরা সেন্টার টু সেন্টার রাইট। অর্থাৎ এটা যদি মানে ঠিক তাত্ত্বিক জায়গায় না রেখে সহজ ভাষায় ট্রান্সলেট করেন, তাহলে কালচারের জায়গায় আমরা কিন্তু ডান, মানে মধ্য ডান আর কি। আর যদি আপনি বলেন আমাদের পলিটিক্যাল ইডিওলজি বা কর্মসূচির জায়গায়, সেখানে আমরা সেন্টার টু সেন্টার লেফট। ফলে এইরকম একটা ককটেল ব্যাপার কিন্তু এখানে আছে। কারণ আমরা মনে করি আমাদের আন্ডারস্ট্যান্ডিং যেটা, বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ ডান ভাবাপন্ন, তার ধর্মীয় চেতনা বা নানা যায় বা তার সেই যে মানে গড়পড়তা যে ইকোনমির যে আন্ডারস্ট্যান্ডিং তার, সেখান থেকে সে এক ধরনের ডানপন্থায় বিশ্বাস করে। ফলে আমরা মনে করেছি যে এই ডানপন্থী পলিটিক্সটাই এখন যেভাবে ঠেলে জামাতের দিকে দিয়ে দেওয়া হয় এবং ওইটার সকল সুবিধা যেভাবে জামাত পায়, জামাত কিন্তু কোনো ভাই ডানপন্থী দল না, সে কিন্তু ইসলামপন্থী পিওর ডেমোক্রেটিক পার্টি। এইখানে যেই একটা ইফিশিয়েন্ট বিএনপির বাইরে আর একটা ডানপন্থী দল থাকতে পারে, এইটার রিয়ালিটি তৈরি করা যাচ্ছে, ফলে গ্রাউন্ডই তৈরি হয়। হ্যাঁ, ফলে এই জায়গায় আমাদের একটা চ্যালেঞ্জও আছে, যেহেতু আমরা কালচারালি ডান, ফলে জামাতের থেকে আমাদের আলাদা থাকার যে ব্যাপারটা, এইটা একটা জার্নির মধ্যে দিয়ে আমাদের ভিজুয়ালাইজ করতে হবে আর কি। তাহলে আপনি জনগণকে বলতেছেন যে জনগণ যাতে আপনাদের অবজার্ভ করে। না, এটা নিঃসন্দেহে আপনি অভ্যুত্থানের পরে রেটরিক দিয়ে মানুষকে আকৃষ্ট করার মতো রিয়ালিটি ছিল, মানুষ হন্য হয়ে খুঁজতেছিল, কিন্তু মানুষ তো এখন ক্লান্ত, শ্লান্ত, বিরক্ত। এত ভাঙাগড়া আমরা করলাম, এবং ভাঙাগড়ার আপনি অন্যভাবে দেখেন, একটু লম্বা করতেছি, দেখেন
আমাদের 18-তে 2টা মুভমেন্ট হলো, সেটার মধ্য দিয়ে 19-এ যে ডাকসুর ভিপি হয়ে নুরুল হক নুরু এখন ধরেন একটা জানির মধ্য দিয়ে মন্ত্রী হয়েছে। এইখানে রক্ত গেছে নিঃসন্দেহে, ধরেন আহতটা হচ্ছে, জীবন তো সেই অর্থে যায় না। একটা ম্যাস মুভমেন্ট হয়েছে হাসিনার আমলে, সেটার মধ্য দিয়ে একজন ব্যক্তি মন্ত্রী হয়েছে, একটা ইয়াং জেনারেশনের একটা প্রতিনিধিত্ব করতেছে। এবং নুরু কিন্তু আমাদের অনেক বেশি ইতিবাচক রাজনীতি এইসব ভোকাবুলারিও শিখায় না, সে একটা গড়পড়তা রাজনীতি করে এক জায়গায় যায় শিফট হয়েছে। সেই তুলনায় যদি দেখেন 24-এর যে আন্দোলন ছিল সেটা তো অনেক ম্যাসিভ, 1,500 শুধু মানুষ জীবন দিয়েছে। এত বড় একটা আন্দোলনের পরে সেইখান থেকে দেখেন আপনি মানুষের আস্থায় নিতে পারে মানুষ, এরকম একটা লিডার আপনি তৈরি করতে পারেন না। এটা তো 24-এ আমরা যারা রাজনীতি করছি, আমাদের নেক্সট জেনারেশন তো আমাদের ধরেন যে গালিটালি দিবে সেটা অন্য জিনিস, নিজেরাই নিজেদের মানে আত্মপর্যালোচনায় আসা উচিত যে এতগুলো রক্তের পরে জাতিকে আমরা আসলে কি দিতে পারলাম। সো আমি যেটা বলতেছি যে সামগ্রিকভাবে মানুষ ক্লান্ত। এখন আপনি আমরা ভালো করব এটা বললে মানুষ বিশ্বাস করবে না, বরং মানুষকে একটা জার্নির মধ্যে দিয়ে বিশ্বাস করাইতে হবে যে না ভাই, আমি এই জিনিসটা নিয়ে আঁকড়ে পড়ে থাকবো। ফলে আপনি যে কথাটা বলছেন কনসার্নের জায়গার যেটা বলছেন, এটা তো আমি পাবলিকলি এন্ডোর্স করলাম, এবং এটা আমরা ওভারকাম করবো একটা জার্নির মধ্য দিয়ে। নাইম ভাই, তাইলে একটু আমরা আপ বাংলাদেশ, এনসিপি এর বাইরে যাই, মানে জাস্টিস ডেমোক্রেসি পার্টির বাইরে যাই, একটা সামগ্রিকভাবে কোশ্চেন করি। যেহেতু আপনি রাজনীতি করতেছেন, আপনার চোখে ধরেন নির্বাচনের আগে এটা আমরা ম্যাসিভলি দেখছি যে ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যম, এই জায়গাটার ব্যবহার করে একটা বিশাল হাইপ তোলা হয়েছিল জামাতের। আপনার কি মনে হয় যে জামাত যে হাইপটা তুলছিল, এবং নির্বাচনের পরে আমরা ব্যারিস্টার শাহরিয়ার কবিরের মুখে বারবার শুনতে পাইছি যে জামাত আসলে 153টা আসন পাইছিল, তাদেরকে দেওয়া হয়নি, মানে এইটার বাস্তবতাটা কতটুকু আপনার কি মনে হয়, মানে আপনার অভিজ্ঞতা থেকে কি মনে হয়? আচ্ছা, এক নাম্বার হলো এটার তো ডাটাবেজ নাই যে 153টায় কোনটায় জিতছে এবং এর মধ্যে থেকে কোনটার ধরেন চিন্তাই হয়েছে, এরকম তো ডাটাবেজ আমার কাছে নাই। ফলে এই ধরনের ক্লেম করতে হলে আপনার তথ্যউপাত্ত সুনির্দিষ্ট থাকতে হবে। বাট আমার কাছে বরং উল্টা কিছু জায়গায় মনে হয়েছে যে কিছু আসন পারসেপশন আকারে বলতেছে, সেটা কোনোভাবেই ধরেন যে বিএনপির বাইরে যাওয়ার কথা না, কিন্তু দেখলাম যে সেটা ধরেন যে বিএনপির বাইরে চলে গেছে। আবার কিছু আসন মনে হইতেছিল জামাত পাওয়ার কথা, কিন্তু দেখলাম যে বিএনপি পেয়ে গেছে। আমার কাছে মনে হয়েছে যে অল ওভার ইলেকশনটা ভালো হয়েছে এবং একটা হিস্ট্রিক্যালি একটা বেটার ইলেকশনই আমরা পাইছি। বাট কেন জানি আমার মনে হয় যে 5টা 7টা 10টা আসনে এক ধরনের মেকানিজম হয়েছে। মানে এই মেকানিজমটা কার ফরে গেছে আপনার কি মনে হয়? এইটা মিউচুয়াল। আচ্ছা, মিউচুয়াল মানে হলো এখন গভর্নমেন্ট, বিএনপিও কিছু পাইছে, হ্যাঁ তুমিও জিতছো আমিও জিতছি, এরকম আর কি। দেখবেন যে এখন গভর্নমেন্টটা কেমনে চলতেছে, দেশের ধরেন জ্বালানি ক্রাইসিস, কিংবা ধরেন যে মার্কিন যে চুক্তি বাংলাদেশের সাথে হয়েছে সেইটা নিয়ে কোনো আলাপ নাই, বা আমাদের ধরেন যে কৃষি শিল্প কিন্তু নানা ধরনের একটা রিসেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, ডিজেল পাওয়া যাচ্ছে না, বা ধরেন হাওরের বন্যাটা তো ধরেন এক ধরনের দুর্যোগ, এটা আমাদের হাতে নাই, অনেক ক্ষেত্রে ধরেন আল্লাহ প্রদত্ত একটা দুর্যোগ বা পরীক্ষা আমাদের জন্য। কিন্তু একটা এরকম সরকার, নির্বাচিত সরকার আসার আগে যেই পরিমাণ বেকারত্ব বাংলাদেশে আছে, কিংবা ওই মার্কিন যে চুক্তির কথা বললাম, কিংবা এই যে গত 18 মাসে কি ধরনের লুটপাট বাংলাদেশে হয়েছে, এইটার যে একটা শ্বেতপত্র আমাদের দরকার, এইগুলো নিয়ে কেউ কোনো বদার নাই। যেইটা হলো গণপরিষদে আলাপ করার কথা, সেইটা সংসদে। আমি এটা নিয়ে আসতেছি ভাই, আমি আপনার কাছে এই কোশ্চেনটা করবো। এই কোশ্চেনটা করার আগে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন করি, যে আমরা কয়েকদিন আগে আপনার একটা বক্তব্য দেখতেছিলাম, আমি ফেসবুকে বেশ ভাইরাল হইলো। সেটা হচ্ছে যে আপনি বলতেছিলেন যে আপনাকে আপনার জুনিয়র একজন নেতা বলতেছিল যে ভাই, সবাই তো শিবিরের ম্যাক্সিমাম নেতাই তো মগবাজার অফিসে যায়, আপনি যান না কেন? আচ্ছা, 24-এর গণ অভ্যুত্থানের পরে মোটামুটি আমরা সবাই মিলে যেটা একমত হয়েছিলাম যে ছাত্র রাজনীতির জায়গায় থাকবে, ক্যাম্পাসগুলোয় ছাত্র রাজনীতি আগের মতো সহিংস হবে না, ক্যাম্পাসে সহাবস্থান থাকবে, ছাত্রদের জন্য ছাত্র রাজনীতি থাকবে, এবং ছাত্র রাজনীতিক যারা আছে তারা কোনো দলের লেজুর ভিত্তি করবে না। এটা তো মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। কিন্তু আমরা 24-এর গণ অভ্যুত্থানের পর ডাকসু নির্বাচনের আগে থেকে শুরু করে বিভিন্ন সময় আমরা শিবিরের একটা আগ্রাসী মনোভাব দেখছি। ধরেন ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় একটা মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে একজনকে ধরে নিয়ে যাওয়া হইলো, শাহবাগ থানায় মপ করা হইলো, সেই লোকরা ছাড়াই নিয়ে এসে গলায় ফুলের মালা দেওয়া হইলো। চিটাগংয়ে শিবিরের চিটাগংয়ের যে শাহজাহান ওমরের সমর্থক না, শাহজাহান ওমরের নেতা, সে চিটাগংয়ে একটা মেয়েকে লাথি মারলো মিডিয়ার সামনে, তাকে পুলিশ ধরলো,
শাহজাহান ওমর বলল সে আমার দলের কেউ না, কিন্তু 2 দিন পরে সেই ছেলে, শাহজাহান ওমর বলতে জামাতের যে এমপি যে শাহজাহান চৌধুরী, শাহজাহান চৌধুরী, তো উনি প্রথমে বলল যে আমার দলের কেউ না, কিন্তু 2 দিন পরে সেই ছেলেকেও ফুলের মালা দিয়ে নিয়ে আসা হলো। এই যে ধরেন বাংলাদেশে একটা কালচার গড়ে উঠলো যে মব করলে কোনো সমস্যা নাই, তার ফুলের মালা দিয়ে নিয়ে আসা হবে। কিন্তু এটা বিপরীত চিত্র আমরা দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে গত সপ্তাহে শিবিরে ডাকসুর যে 2 জন, এখন যেই শিবিরকে আমরা বিভিন্নবার মানে বিভিন্ন সময় বারবার দেখছি যে মবের পক্ষে কথা বলতেছে, মবের পক্ষে জনমত তৈরি করতেছিল, আজকে তারা মব খারাপ এইটা নিয়ে কথা বলতেছে। তো এই 18 মাসের যে তাদের রাজনীতিটা ছিল মব কেন্দ্রিক, সেটা নিয়ে যদি একটু আপনি বলেন। আচ্ছা, বর্তমানে পরিস্থিতি যে পরিবর্তনের সাথে সাথে তাদের যে বক্তব্যটা, এটারে কিভাবে দেখতেছেন? আচ্ছা, আপনি অনেকগুলো পয়েন্ট নিয়ে আসছেন, আমি আপনাকে কিছু নোট অফ ডিসেন্টও দেবো, কেন দেবো আমি সেটা ব্যাখ্যাও করবো। 1 নম্বরে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির কথা বলেছেন, মানে এটার সাথে খুব বেশি প্রাসঙ্গিক না, যেহেতু আমাদের আগামী 2 তারিখে আমাদের ছাত্র সংগঠনটা লঞ্চ হবে, এই জন্য বলে রাখতেছি 1 ইয়ারে। সেটা হচ্ছে আমি মনে করি বাংলাদেশের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকা দরকার। দেখেন বাংলাদেশে মানে থাকা দরকার, হয় ছাত্র রাজনীতি থাকবে না, আমি 2টারই পক্ষে আছি। একটা হচ্ছে বাংলাদেশে কোনো ছাত্র রাজনীতি থাকবে না, সকল ক্যাম্পাসের রাজনীতি হবে ছাত্র সংসদ বেসড। তাইলে আমাকে এই অ্যাসুরেন্স আপনার দিতে হবে এখানে যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে সেইগুলোতে ছাত্র সংসদ থাকতে হবে। এখানকার যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কলেজগুলো আছে, বুয়েট চুয়েট যেগুলো আছে, এগুলোয় ছাত্র সংসদ থাকতে হবে, নির্বাচিত ছাত্র সংসদ থাকতে হবে, পাবলিক ইউনিভার্সিটি সবগুলো থাকতে হবে, মেডিকেল কলেজ সবগুলো থাকতে হবে, এবং মাদ্রাসা এবং অন্যান্য যেগুলো আছে থাকতে হবে। মানে আপনি এক জায়গায় রাজনীতি নিষিদ্ধ করে রাখবেন, ধরেন বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, ওরা খুব ধরি যেটার কারণে ওরা এক ধরনের ছাত্র রাজনীতির যেই নেগেটিভ দিক থেকে মুক্ত আছে, কিন্তু আপনি এই জিনিসটা ঢাকা ইউনিভার্সিটির উপরে চাপাই দেবেন কেন? প্রশ্ন না? ফলে আপনার হয় এই মডেলে যাইতে হবে, আর নাইলে ছাত্র রাজনীতি, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বাংলাদেশে থাকতে হবে। কারণ আপনার অফিস ব্যবহার করা হবে, আপনার লজিস্টিক্স ব্যবহার করা হবে, আপনার সাপোর্ট সিস্টেম ব্যবহার করা হবে, করে আপনি বলবেন এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ছাত্র রাজনীতি, এটা হবে না বাংলাদেশে। ফলে আমি মনে করি যে আপনি বলতেছেন হয় রাজনীতি থাকবে না, আর থাকলে সবভাবেই থাকবে, লেজুর ভিত্তিক করুক, কেউ সহযোগী করুক, মানে এটা নিয়ে জটিলতা করার কিছু নয় ভাই। ছাত্রদল কি বিএনপির চেয়ে আলাদা কিছু আপনি বলতে পারবেন কোনোভাবে? মানে ছাত্রদলের একজন ধরেন মানসুরা আমার ইয়ারমেট, ও তো ছাত্রদল করে, ও বিএনপির এমপি হইল না? সো আপনি এই ধরনের ভেইগাল আপ করে তো লাভ নাই, এটা হবে না। ধরেন কম্পারেটিভলি, বরং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বাংলাদেশে যতগুলো ছাত্র সংগঠন আছে কম্পারেটিভলি ইন্ডিপেন্ডেন্ট, মানে কম লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন হলো ছাত্র শিবির। কারণ আমি এটার ইন্টারনাল সিস্টেমটা জানি, তো এইখানকার ম্যাথোডলিক মানে গ্রামাটিক্যালি যে কাজটা করা হয়, ওদের যে কেন্দ্রীয় আপনার কার্যকরী পরিষদ, সেইখানে সাবেক ওরা বলে ভাতৃ শিবির বলে, অর্থাৎ সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন শিবিরের, এইরকম 2 জনকে ওরা এই পরিষদে রাখে। দেখা যায় তারা নর্মালি জামাতের নেতা হয়, এইভাবে ওরা ব্রিজিংটা করে, তার মানে একটা সিস্টেমের মধ্য দিয়ে করে, বুঝতে পারছেন? কিন্তু শিবিরের প্রোগ্রামে দেখবেন মানে বিএনপি বা ছাত্রদল বা অন্যান্য ছাত্র সংগঠনের চেয়ে ওদের দেখবেন যে জামাত নেতাদের আনাগোনা ওদের নিজস্ব প্রোগ্রামে কম। নাই যেটা আমি বলতেছি না, কম্পারেটিভলি থেকে বলছি। আর দ্বিতীয় যেই নোট অফ ডিসেন্ট আমি দিতে চাচ্ছি, যে অনেকগুলো জায়গা বললেন না যে মবের যে ব্যাপারটা, অনেকগুলো জায়গা তুলে আনলেন, এইটা না আমাদের দেখার ক্ষেত্রে আমরা একটু মানে একপেশে করে ফেলি। দেখবেন যে শিবির যেমন অনেকগুলো এরকম নেতিবাচক তৎপরতার সাথে জড়াইছে, আপনি অনেকগুলো ধরেন উদাহরণ দিলেন, জামাত নেতাদের বিভিন্ন গেটিসরা এই কাজগুলো করছে, এর চেয়ে অনেক গুণ বেশি কিন্তু দেখবেন যে অলরেডি বিএনপি ছাত্রদলের হাতে অলরেডি হয়ে গেছে, এবং সেখানে খুনাখুনির মতো ঘটনাও হয়েছে। আমি বলতেছি না যে বিএনপি কিন্তু মব করে নাই, আমার জানা মতে বিএনপি মব করে নাই, বিএনপি মব চাঁদাবাজি করছে। না মবের আপনি যে মোসাদ্দেক বিজু ভাইয়ের সাথেও যে ঘটনাটা হয়েছে থানার ভিতরে যে মারা, এটা সুস্পষ্টভাবে মব। এটা আমি আপনাকে বলবো যে তাহলে যদি এটা যদি সুস্পষ্টভাবে মব হয়, আর এটার বিরুদ্ধে যদি আমি বলতেছি না, আমি কিন্তু বলতেছি না ফরহাদ আর সাদিক কায়েম যে বলিষ্ঠ বক্তব্যটা দিল, তাহলে 5ই আগস্টের পরে ঢাকা ইউনিভার্সিটির একটা মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে যেই ছেলেটাকে পুলিশ ধরে নিয়ে গেল, পুরো থানা ফেসবুকের স্ট্যাটাস দিয়ে পুরো শাহবাগ থানা ঘেরাও করে সারা রাত ওইখানে অবস্থান করে, শাহবাগ থানা থেকে একজন এটা কি বলবো যে একজন তাকে ছাড়াই আনাইছে, তো একজন মব মানে ওরা কি বলবো একজন মানে ভবিষ্যৎ রেপিস্ট, তারে ছাড়াই নিয়ে আইসা তার হাতে কোরআন শরীফ ধরাই দিয়ে তাকে ফুলের মালা পরানো হয়েছে। তখন সাদিক কায়েমদের বক্তব্যটা কই ছিল? আমি আপনাকে বলতেছি, আমি কিন্তু একবারও বলি নাই যে
শিবির এই ধরনের নেতিবাচক কর্মকাণ্ডের সাথে জড়িত না। আমি জাস্ট আপনাকে নোট অফ ডিসেন্ট দিচ্ছি, মানে এইটা যে এই ধরনের তৎপরতা। আমি আরও ব্রডার লেভেলে বলি, বাংলাদেশের জামাত কিংবা বিএনপি এরা কেউ গুড পলিটিক্সের সাবস্ক্রাইবার না, ওই জায়গা থেকে বলছি। অর্থাৎ আপনার যখন বলতে হবে ভাই আপনি দুইটা দলেরই নেতিবাচক দিকগুলো তুলে ধরেন, তাইলে আমরা একটা ইতিবাচক দিকে যাইতে পারবো, ওই জায়গা থেকে আমি বলছি যে এইখানে যেই নেতিবাচক তৎপরতাগুলো হচ্ছে, আমি কিছুটা দায়িত্ব নিয়ে বলতেছি যে এই দুইটা খারাপের মধ্যে কম খারাপ হলো জামাত, এই অর্থে যে ও এগুলার পাশাপাশি বিএনপির একটা চাঁদাবাজির ইকোনমি আছে, যেইটা থেকে জামাত কিছুটা হলেও মুক্ত। সে এটার ধরেন ডিফারেন্ট একটা বাইতুল মাল। আমরা তো ইসলামী ব্যাংকের বিভিন্ন কর্মকর্তাদের মুখে শুনতে পাচ্ছি যে তাদের বেতনের একটা অংশ বাইতুল মাল হিসেবে কেটে রাখা হইতো, এটাও তো এক ধরনের চাঁদাবাজি। না কেটে না, এখানে এটাই বলতেছি, আমি বলছি যে কম তুলনামূলক ভাবে সেটা হলো জামাতের যখন কেউ রোকন হয় তার আয়ের 5%। না আমি বলতেছি যে আমি জামাতের এইটা বিচ্ছিন্ন ঘটনা, আমি দায়িত্ব নিয়ে বলতেছি ভাই। এইটা আমি আমার ধরেন আমাদের ক্লাসমেটরাই অনেকে আছেন যারা ইসলামী ব্যাংকে চাকরি করেন এবং তারা জামাত শিবির করেন না, তাদের কাছ থেকে জামাত শিবির টাকাও নেয় না, নিতে পারেও না, কিন্তু রিসেন্ট টাইমে কিন্তু বক্তব্যগুলো আসতেছে ভাই। এটা এর দুইটা ধরেন, কোথাও যখন গ্যাঞ্জাম লাগে না, সবাই যারা সুবিধাবাদী তারা এটা সুবিধা নিতে চায়। ধরেন এখন এস আলমের সাথে একটা গ্যাঞ্জাম চলতেছে তো জামাতের, এটা তো আমি সবাই জানি। এই গ্যাঞ্জামে এখন কেউ নিজেকে একটু আপার হ্যান্ডে নেওয়ার জন্য একটু জামাত ব্যাশিং করবে, আর কেউ একটু হচ্ছে এস আলম ব্যাশিং করবে। এই দুইটা খেলাই এখানে আছে, ফলে এইটার মানে সিনারিওটা কি আমরা আসলে জানি না। বসুন্ধরা গ্রুপের মতো আর কি। হ্যাঁ, আমি বলতেছি যে আমি তো একসময় শিবির করছি, সেই দায়িত্বর ইভেন ধরেন শিবিরের একটা ওয়ার্ডের বাইতুল মাল সম্পাদকও ছিলাম, সেইখান থেকে আমি দায়িত্ব নিয়ে বলতেছি যে তাদের এইরকম কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে, বাট তাদের মডিউলটা কিন্তু ইতিবাচক। মানে সে যদি ধরেন আমিও যদি এই ধরনের কোনো কাজ কখনো আরেকজনের কাছ থেকে চাপ দিয়ে টাকা আনতাম, সংগঠন আমার বিরুদ্ধে বরং ব্যবস্থা নিত, এন্ডোর্স করতো না। কিন্তু আমি যদি তলে তলে করে ফেলি সেটা ডিফারেন্ট ঘটনা। ওই জায়গা থেকে আমি বলতেছি যে এই দুই খারাপের মধ্যে যদি আপনি দুই খারাপের মধ্যে একটা কয়েন করতে বলেন, অন্যান্য আনুষঙ্গিক অন্যান্য বিষয় বাদ দিলে, তাইলে ধরেন যে সেইখানে আপনি কিছু কিছু ক্ষেত্রে জামাতকে আপনি একটু প্লাস পয়েন্ট দিতে পারবেন। বাট আমি এই দুইটার কিন্তু একটারও পক্ষে না আর কি, ওই জায়গাটা আমি ক্লিয়ার করলাম। তো ভাই আপনি মনে হয় এরপরে কি একটা ইস্যুতে যাবেন, এই দুইটা মনে হয় এই ইস্যুটাই ছিল। মব নিয়ে তো বললেনই আপনি, আমি বলতেছি আপনার মনে হচ্ছে যে লেসার এভিল হচ্ছে জামাত। এইটার আবার এইটা না হয় যে আমি ধরেন যে জামাতকে কম ইভিল বলতেছি এবং জামাতের পক্ষে আছে, আমি বলতেছি দুইটার বাইরে। আপনার কাছে সামগ্রিকভাবে মনে হচ্ছে যে বাংলাদেশে আসলে তৃতীয় কোনো শক্তির উত্থান ঘটে নাই, এখন যে দুইটা শক্তি মানে বর্তমান আছে, এই দুইটা শক্তির মধ্যে থেকে লেসার এভিল জামাত, রাইট? আচ্ছা ভাই, আপনি শুরুতে বললেন যে 24 আর 71 এই দুইটাই বাংলাদেশের অর্জন, এই দুইটার কাউকে পরস্পর মুখোমুখি করা যাবে না। আমরা বারবার আবারও জামাতি আসতেছে ঘুরে ফিরে যে 71 প্রশ্নে জামাতের হিচকিচানিটা কোথায়? জামাত এখনও 71 প্রশ্নটা আসলে বারবার 47-এ যেতে চাই কেন? 47 তো দেশভাগ, 47 তো আমার যুদ্ধ না, 71 তো আমার যুদ্ধ। ইভেন একজন চিহ্নিত রাজাকারকে রংপুরের এমপি হিসেবে নিয়ে আসছে জামাত। আচ্ছা, আমি একটু বড় করে আপনার উত্তরটা দিচ্ছি। এক নম্বরে মনে করি যে জামাতের বাইরে যারা আছে কালচারালি, এরা অনেকে মনে করে জামাত বুঝি 71-এর তার যে অবস্থান সেটা ঢাকবার জন্য 47-এ চলে যায়। আমার কাছে এটা আসলে মনে হয় না, বরং সে 71 নিয়েই এক ধরনের লোকচুরিতে থাকতে হয়। এটার জন্য 47-47 ইস্যু না। তাহলে আমরাও 47-এর কথা বলি, আমরা 47, 71, 24 সবগুলোর কথাই, কারণ এটা আমাদের সিলসিলা। সো ইভেন আমরা বলছি যে এছাড়াও আমাদের আগের এবং পরের যেই লড়াই সংগ্রামের ইতিহাস, যেটা বাংলাদেশ, মজার বিষয় কি আপনাদের সিলসিলায় 90টা কোথাও নাই। না, আমি বলছি আপনি তো একসাথে অনেকগুলো কয়েন করতে পারবেন না। আমাদের ছাত্র সংগঠন আবার 90 কয়েন করবে, কারণ ওইটা তো ছাত্রদের আন্দোলন প্রধানত, সেই জায়গা থেকে আর কি। সো আমরা ছাত্রদেরই আন্দোলন না, আমরা তো ধরেন সেখান থেকে বাই প্রোডাক্ট হিসাবে 24-এর বাই প্রোডাক্ট হিসাবে আমরা মেইন স্ট্রিম দল করতেছি, সেই জন্য এটা মানে এখান থেকে এনসিপি হয়েছে ধরেন মেইন স্ট্রিম দল। সো এটা ছাত্র রাজনীতিকে উতরায়ে গেছে, ওইখান থেকে বলতেছি। এবং 24-এর চেয়ে তো মানে 90-এর চেয়ে যদি মানে এটা এইভাবে তুলনা করা আবার মুশকিল, কিন্তু ধরেন এইখানকার যে আমি আসলে তুলনাটা করতে চাচ্ছি না, আমার কাছে মনে হয় বড় ঘটনা আকারে বলতেছি আর কি। যদি বড় ইভেন্ট হিসেবে আমি যদি দেখি, ম্যাসিভ ইভেন্ট, একটা জাতির জন্য ম্যাসিভ ইভেন্ট, আমার কাছে 52, 69, 71, 90, 24, এবং এর মধ্যে থেকে আবার বিগ মোমেন্ট হচ্ছে আমার 71 আমার
আমি আরও সহজ করে দিই ভাই, আমাদের জন্য আপনি যদি ধরেন 3টা মোমেন্ট হলো গ্রেটার মোমেন্ট। এক নম্বর হচ্ছে 47, যেখান থেকে পাকিস্তান হয়েছে, পাকিস্তানের ধারাবাহিকতায় ধরেন বাংলাদেশ হয়েছে, সেই অর্থে। আর এর আরেকটা হচ্ছে যে 1971 সাল, 1971 দিয়ে আমরা ভূখণ্ড পাইছি, ফলে এইটা কোনো ধরনের বিতর্ক ছাড়া এটা সবচেয়ে বড় ঘটনা। আর তৃতীয় হচ্ছে 24-এ, যেটা আমরা 17 বছরের যে একটা জগদ্দল পাথর আমাদের ছিল, সেইটার থেকে মুক্ত হয়ে একটা ধরনের এখন কথা বলতে পারতেছি। 24 হচ্ছে নিজের হারায় যাওয়া পরিচয় ফিরে পাওয়া। আমি মনে করি এটা কোনোটার মুখোমুখি করার ইস্যু না, এবং এটা সম্ভব না। ফলে আপনি যদি মনে করেন যে জামাত 71 নিয়ে ডিফিকাল্টিজের কারণে সে 47-এ, যে আমার কাছে এটা মনে হয়, বরং সে ওই নিজের ছায়ার সাথেই নিজের যুদ্ধ করার মতো একটা ব্যাপার এখানে বরং আছে। এখন যেটা হয়েছে কি, আপনি যে রংপুরের সম্ভবত এটি মাঝারের দিকে ইঙ্গিত করেছেন, দেখেন আমরা দেখেছি যে আওয়ামী লীগ আমলে সেটা চাপে পড়ে হোক আর যে কোনো কারণেই হোক, জামাত একটা পর্যায়ে কিন্তু এই যে যুদ্ধাপরাধের যেই ইস্যুটা সামনে নিয়ে এসেছিল আওয়ামী লীগ, এটা তো নিঃসন্দেহে এক ধরনের দমন পীড়নের একটা হাতিয়ার বানাই ফেলছিল সে। মানে এটা বলতেছি যে যুদ্ধাপরাধের বিচার হওয়া উচিত, এটা কন্টিনিউ হওয়া উচিত, এটা নিয়ে আমার কোনো ধরনের যদি কিন্তু নাই। কিন্তু সে যেই প্রক্রিয়ায় বিচারটা শুরু করছিল, জানেন আওয়ামী লীগ করলে তার বিচার করার দরকার নেই, কিন্তু বিএনপি জামাত করলে তার ব্যাপারে একটু তড়িঘড়ি করে তাড়াতাড়ি একটা প্রক্রিয়ার মধ্যে নেওয়া, ওই জায়গা থেকে আমি বলতেছি। সো বিচারিক প্রক্রিয়া নিয়ে আমি বলতেছি, বিচার করা উচিত, এই ব্যাপারে আমার কোনো কথা নাই। এবং 71-এর যুদ্ধের সাথে মানে গণহত্যার সাথে যারা জড়িত তাদের বিচার হওয়া উচিত। মুজিব বাহিনী বানায় যারা জাসদের নেতাকর্মীদের মারছে তাদের বিচার হওয়া উচিত। আমাদের সাপ্লাই যারা খুন খারাপির সাথে যুক্ত তাদের বিচার হওয়া উচিত। বা জাস্টিসের প্রশ্ন এখানে, ভাই মানুষ মারছেন, সিম্পল, এটার বিচার হইতে হবে। সকল হত্যা গণহত্যার বিচার হইতে হবে। 24-এর গণহত্যাটার বিচার হইতে হবে, সিম্পল জিনিস। আমি যেটা বলতেছিলাম যে চাপের পরে হোক আর যে কোনো কারণেই হোক, জামাত যেটা করছিল, যাদের 71-এর দাগ থাকতে পারে বা আছে, তাদের তো একটা হিসাব নিকাশ আছে, এবং যারা সিনিয়র তাদেরকে সারা বাংলাদেশের লিডারশিপ থেকে ছড়াই নিছিল। যারা জেলে আছে, আর বাইরে যারা ছিল সব জায়গায় ইয়াং লিডারদের, কম্পারেটিভলি ইয়াং লিডারদের সামনে নিয়ে আসছে। আপনি যদি দেখেন ধরেন এখন যে আমির শফিক সাহেবের ব্যাপারে 71-এর কোনো ইস্যু নাই, ফলে তাকে কিন্তু অনেক নিচ থেকে টাইনে নিয়ে আসা হয়েছিল, তখন লিডারশিপে নিয়ে আসা হয়েছিল, এবং প্রচুর হ্যাঁ মানে সামনে নিয়ে আসা হয়েছে যে এরা অন্তত যুদ্ধাপরাধীদের অভিযোগে অভিযুক্ত হইতে পারবে না, এদের হাতে লিডারশিপটা নিয়ে আসা হয়েছিল। কি এক ঘটনা, তার 5-10 বছর পরে তো এমন না তো আপনি 71-এর ইস্যুটা আপনার শেষ হয়ে গেছে, ইস্যুটা তো আছে স্টিল, বরং এইখান থেকে আপনি বের হওয়ার উপায় খুঁজবেন যদি আপনার একটা গুড ইন্টেনশন থাকে। সে যেটা করলো যে ধরেন নাটকীয়ভাবে একজনকে ধরেন ট্রাইব্যুনাল থেকে মুক্ত করায়া তাকে এলাকায় নিয়ে যাওয়া হলো। প্রথমে শোনা মিডিয়াতে দেখলাম যে সে রাজনীতিতে ফিরবে না, এটা একরকমের ভালো। গোলাম আজমও কিন্তু একটা পর্যায়ে রাজনীতি থেকে অবসর নিয়ে নিয়েছিলেন, ভালো, কিন্তু পরে দেখলাম সে এমপি ক্যান্ডিডেট। আচ্ছা বুঝলাম। তো মানুষের মধ্যে তো অ্যাকশন রিয়াকশন আছে, বিপুল ভোটে সে আবার সংসদেও চলে আসলো, আবার সংসদে আইসা সে ধরেন এটার এক ধরনের গ্লোরিফাই করতেছে। ফলে এইটা ধরেন যে আমি যদি দেখি আমার জায়গা থেকে ধরি, জামাতের তো ব্যাপারে আমার এমনি একটা পারসেপশন আছে, অবস্থান আছে, ফলে আমার নতুন কোনো দৃষ্টিভঙ্গি এখানে নতুন করে আরোপ করতে হইতেছে না। পাবলিক কি দেখতেছে যে ভাই তুমি তো চিপায় পড়লে ধরো যারা সিনিয়র টিনিয়র সরাই দিবা, কিন্তু আবার সুযোগ পাইলে আবার রিগেইন করবা, আগের জায়গায় ফিরে যাবা। তাইলে এই সিনারিও তো জামাতের রাজনীতির জন্য একটা নেগেটিভ সিন। আজকে যদি জামাত এটিএম আজহারদেরকে ব্যাক না করাইতো, আমি বরং দায়িত্ব নিয়ে একটু বলতাম যে জামাত একটা এই ব্যাপারে 71 প্রশ্নকে সে ডিল করার মুডে আছে, সেখান থেকে বের হওয়ার মুডে আছে। তার লিডারশিপে আর কোনো যুদ্ধাপরাধীর অভিযোগে অভিযুক্ত ব্যক্তি নাই, কিন্তু সে সুযোগ পেয়ে ধরেন আবার মানে পিছু মানে ব্যাগে আবার পিঠে তুলে নিল। এইটা আমার কাছে ক্লান্তিকার মনে হয়। আপনাকে একটা লাস্ট একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে যে জাতীয় সংসদ অধিবেশনগুলো আমরা দেখতেছি, যেটা আমরা মিডিয়া বা বিভিন্ন জায়গায় দেখতেছি যে একটা কথা আবার নতুন করে শুরু হয়েছে যে সরকারে আমরা, বিরোধী দলে মামুরা, মানে আমরার মামুরা, এরকমটা। কারণ বিরোধী দলে জামাতের বিরোধী দলের রাজনীতিটা যেভাবে হওয়ার কথা ছিল, সংসদের বাইরে, ইভেন নতুন দল হিসেবে মানুষের ব্যাপক ভালোবাসা আরও পাইতো এনসিপি, সামহাও তাদের কোনো কারণে পায়নি। এনসিপি বা জামাত বিরোধী দল হিসেবে যে ভূমিকাটা সংসদ এবং সংসদের বাইরে নেওয়ার কথা ছিল, তারা মোটামুটি ফেইলি বলা চলে। তো এই ক্ষেত্রে আপনার কী মনে হয় যে
বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে আমরার মামলার ব্যাপারটা। আমার প্রথমত কথা হচ্ছে জামাতকে যেইভাবে সবাই বলার চেষ্টা করে, ইভেন তাদের জোট সঙ্গে এনসিপির নেতাকর্মীরাও বলার চেষ্টা করে যে জামাত অনেক বেশি অযোগ্য, ক্যাপাসিটি নাই, বুমার্স। আমি জিনিসটা ওই জায়গার থেকে একটু কম দেখি। ওইগুলো তো আছে একটা রিয়েলিটি। আমি দেখি যেটা যে মানে ঐতিহাসিকভাবে সুবিধাজনক, মানে বাংলাদেশে এত আরামে কখনো কোনো সরকার দেশ চালাইতে পারছে এটা আমার আসলে জানা নাই। আমার যেহেতু সব সরকার তো আর আমি দেখি নাই, কিন্তু এই অর্থে বলতেছি যে দেখেন বিএনপি সম্ভাব্য যারা যারা প্রতিদ্বন্দ্বী হতে পারে, ধরেন আওয়ামী লীগ একেবারে সবার ঐক্যমত্যের ভিত্তিতে তাকে আইন করে ধরেন একভাবে অফ করে রাখা গেছে, এবং এটা অফ করে রাখাও জরুরি। অফ করে বলতে আমি চাই বিচার প্রক্রিয়ায় যাওয়া উচিত। অফ করার আমার তাই মনে হয় যে একটা বিচার রাজনৈতিক প্রক্রিয়া দল, গণহত্যার সাথে জড়িত রাজনৈতিক দল, সেটা ৭১ হোক, সেটা ২০২৪ হোক, সেই রাজনৈতিক দল এবং গণহত্যার সাথে যারা জড়িত প্রত্যেকটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাক। সো নিষিদ্ধ করা হয়েছে, নিষিদ্ধটা আপনার ইমিডিয়েট একটা উপায় হইতে পারে। দল এবং ব্যক্তি যারা এটার সাথে জড়িত ছিল তাদের বিচার প্রক্রিয়া হওয়া উচিত। প্রয়োজনে ধরেন আমি তো ব্যক্তিগতভাবে মনে করি যে যেই ট্রাইব্যুনালে বিচারটা করা হচ্ছে, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল, এইখানে বিচার করাটার পক্ষে আমি না, নীতিগতভাবে না। এটার জন্য আলাদা ট্রাইব্যুনাল করে একটা স্বচ্ছ প্রক্রিয়ায় বিচারটা করা দরকার ছিল, এবং এর পাশাপাশি বিচারের পরে কিন্তু আপনার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন প্রসেস আপনার দরকার ছিল। কিন্তু দেখা গেছে এখানকার বিএনপি, জামাত, এনসিপি তারা খুল্লা আওয়ামী লীগ পুনর্বাসন শুরু করছে। ফলে মানে দিন শেষে হইলো যে আমরা মামুও না আর আমরাও না, আমরা হলো ভাই সাধারণ জনগণ হয়ে গেছে। এইটা একটা জায়গা। আর দ্বিতীয় হচ্ছে সামনে আছে তার জামাত, এনসিপি। তো এনসিপি তো সামহাও জামাতের মধ্যে ঢুকে গেছে, ফলে এনসিপি আর এক্সিস্ট করে না। এনসিপি কি জামাতের মধ্যে ঢুকছে নাকি জামাত এনসিপিকে পুষতেছে? মানে বাজারে যে কথাটা যে জামাতের সন্তান হচ্ছে এনসিপি, মানে দুইটার অর্থ কাছাকাছি। মানে আসলে জামাতের মধ্যেই এনসিপি ঢুকে গেছে। সে দেখছে যে নিজে এত কষ্ট টষ্ট করার চেয়ে আরামে এইখানে একটু যা নেই আর কি, এরকম একটা জায়গা। তো এইটার যে অ্যাকিলিস হিল কি, এইটা বিএনপি ভালো করে জানে। আপনি তো এই যে জাস্ট রিসেন্ট দেখছেন না ফজলুর রহমানের যেই রিয়াকশন, দেখেন ডিজাইনটা কত সুন্দর। ফজলুর রহমান খুব পরিবেশ গরম করলো, তারপর শফিকুর রহমান দাঁড়ায় আবার একটু এটা কাউন্টার দেওয়ার চেষ্টা করলো, সালাউদ্দিন সাহেব জ্বালায় মিলাই দিল। এই যে ব্যাপারটা, এটাই কিন্তু সালাউদ্দিন সাহেব কতদিন মিলাবে এইটা কিন্তু জামাতের হিসাব করতে হবে। সালাউদ্দিন সাহেব আজকে মিলাই দিছে, কালকে মিলাবে, পরশুদিন নাও মিলাইতে পারে। ফলে এটার রিয়াকশন কোন জায়গায় যায় দাঁড়াবে এটা কিন্তু আপনি আমি জানি না। অর্থাৎ সালাউদ্দিন সাহেব জানে যে অ্যাকিলিস হিল কি, তাকে এখন সে মনে করতেছে আরে খেলা তো একটু মিসম্যাচ হয়ে যাইতেছে, এখন তো টিকায় রাখতে হবে আমাদের, মানে বিরোধী দলকে টিকায় রাখতে হবে। ফলে সে একটু মিলাই দিচ্ছে। আবার যখন জামাত একটু বেশি এখানে রিয়াকশন দেখাবে, আর কালকে পার্থ সাহেব দেখলেন না পরে শোনাচ্ছে, সো এইগুলা যখন সে রিয়াকশন দেখায় তখন তার অ্যাকিলিস হিল যেটা আছে ধরেন যে ৭১ এবং অন্যান্য যে বিষয়গুলো, এগুলো ধরে টান দেবে। ফলে জামাত ওইটা জানে, ফলে তারও অ্যাকশন রিয়াকশনটা খুব সয়ে দিতে হয়। ফলে এইখানে দেখতেছি আমি বিএনপি খুব আরামপ্রদ একটা অবস্থায় আছে। আর জামাত এবং এনসিপির মধ্যে একটা স্নায়ুযুদ্ধ চলে যে জামাত ফেইল্ড, তারা বুঝি খুব সাকসেসফুল, তারা ভয়েস টয়েস অনেক দিচ্ছে। তারা যে ভয়েসগুলো দিচ্ছে আপনি যদি মোটা দাগে দেখেন, এটা আইন প্রণেতার কোনো ভয়েস না, ফুটেজ বানানোর ভয়েস। হামে যখন বাচ্চারা মারা যাচ্ছে এগুলো নিয়ে আলাপ আলোচনা হওয়ার আগে আমরা দেখলাম হাসনাত আব্দুল্লাহ গাড়ি চেয়ে বসলো। ওইটা তো ধরেন যে গাড়ি টাড়ি তারা পাইতেছে না, এখন তরুণ লোক ধরেন অন্য এমপিদের আসে চাইতে পারে। আপনার যে মার্কিন যে চুক্তিটা হইল, এটা রুমিন ফারহান জাস্ট গতকালকে বলল। এতদিন সরকারি দল বিরোধী দল কেউ এই বিষয়গুলো তুলতেছে না, এবং বারবারই আমরা শুনতেছি যে এটা নিয়ে যদি সরকার, মানে এটা তো সরকার মুভ করার কথা, সরকার মুভ করলে ৬০ দিনের মধ্যে এটা বাতিল হয়ে যেতে পারে, এবং এটা নিয়ে বিরোধী দলের কোনো সে নাই, সরকারের কোনো সে নেই। আচ্ছা ভাই, আমরা যাওয়ার আগে একটা সম্পূরক কোশ্চেন করি। আপনি বললেন যে জামাতের ভিতরে এনসিপি ঢুকে গেছে, আমরা নতুন দল হিসেবে আপনাদের যে দলটা জেডিপি কি কখনো কারোর সাথে ঢুকবে এভাবে? না, জেডিপি কারোর সাথে ঢুকবে কিনা এটা ক্লিয়ার উত্তর হলো এটা কখনো জামাতের সাথে অ্যালায়েন্সে যাবে না। ওকে, এটা খুব, আপনারা জামাতের সাথে যাচ্ছেন না। জামাতের ব্যাপারে আমরা খুব ক্লোজ। আর আমরা কি করতে চাই, আমরা চাই হচ্ছে, আমরা বলতেছি জামাত এবং বিএনপি যেই বলয় আছে এই দুই বলয়ের পাশাপাশি আমরা থার্ড বলয় বলে এতদিন যে পপুলিস্ট রেটরিক দেওয়া হইতো যে এই দুইটা ব্যর্থ হয়েছে আমরা আর একটা, এইটা না, এটা বামপন্থী রেটরিক। আমি বলতেছি এই দুইটার পাশাপাশি, এই দুইটা খারাপ আমি জানি, কিন্তু এই দুইটার একটা যদি এখন কলাপস করে বাংলাদেশে অ্যাবসলিউট ডিজাস্টার নাই আসবে। আপনি দেখেন বাংলাদেশকে টেক ওভার করার মতো কেউ নাই। আওয়ামী লীগ বাংলাদেশে নাই, আওয়ামী লীগ না থাকার ফলে দৃশ্যপটে বিএনপি চলে আসছে। এর পাশাপাশি জামাত
প্রধান বিরোধী দলে আসতে পারছে তার লজিস্টিক্সের মানে একটা ব্যাকআপ আছে দেখা, একটা ক্যাপাসিটি আছে দেখা। শেষ ছোট সংগঠন ছিল, তখন 5-10 আসনের একটা পার্টি ছিল, সেখান থেকে কিন্তু তিনি 60-70 আসনের পার্টি হয়েছে পারছেন। ইভেন এটা যদি 100 আসনের পার্টি তার হওয়ার মতো সিচুয়েশন হইতো, সেটা ট্যাকেল দিতে পারতেন, ওই রসদটা তার আছে। কিন্তু এই মুহূর্তে যদি দেখেন এই দুইটার একটা কলাপস করে, আর কেউ কিন্তু এই প্রিপারেশন যে তার আছে এটা কিন্তু আপনি আগেও জানতেন, এখন কিন্তু এই জায়গাটায় কেউ আসতে পারবে না। ফলে আমি মনে করি এই দুইটা থাকা অবস্থায় আরেকটা বিকল্প বলয় গড়ে ওঠা জরুরি, যারা নতুন রাজনীতির কথা বলবে, নতুন ধারার রাজনীতির কথা বলবে এবং সত্যিকার অর্থে সে অনুসারে অ্যাকশন প্ল্যান সাজাবে। ফলে এই ধরনের তৃতীয় বিকল্প বা তৃতীয় একটা জায়গায় যারা বিকল্প জায়গায় যারা কাজ করবে, তাদের সাথে আমাদের যে কোনো ধরনের সহায়তা বলেন, জোট বলেন, যুগপথ বলেন, সব কিছু হইতে পারে। আমার রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে জোট হইতে পারে, এনপি এর সাথে জোট হইতে পারে, অর্থাৎ যারা বাইরে থাকবে সেটা আমার জামাতের সাথে কখনো জোট না, আমার ধরেন আমি ডানপন্থী বামপন্থীর সাথে আমার জোট হইতে পারে, সেটা একটা সাইনার্জি থাকতে হবে, দেশের প্রশ্ন থাকতে হবে, কমন মিনিমাম জায়গা থাকতে হবে, এইটা হলো আমাদের জায়গা। বাট জামাতের সাথে আমাদের কোনো জোট হওয়ার কোনো ধরনের মানে গণহত্যা, যুদ্ধাপরাধ এই ধরনের ইস্যু, যেন আওয়ামী লীগের সাথে আমার কখনো জোট হবে না। মানে আপনার কথা হচ্ছে মোটা দাগে যে গণহত্যার সাথে জড়িত কোনো দল, সেটা আওয়ামী লীগ, জামাত হতে পারে, গণহত্যাকারী গণহত্যার সাথে জড়িত কোনো ব্যক্তি, এদের সাথে কখনোই জেডিপির কখনো কোনো ধরনের কোয়ালিশন বা জোট হবে না। ধন্যবাদ ভাই আপনাকে সময় দেওয়ার জন্য। আমরা আজ আলাপ করলাম জেডিপির মুখ্য আহ্বায়ক নাঈম আহমেদ ভাইয়ের সাথে। ভবিষ্যতে আবার দেখা হবে, আবার কথা হবে। ধন্যবাদ।